এই ভিডিওটা আমি সেই সব স্টুডেন্টদের জন্য বানাচ্ছি যারা ক্লাস 11-এ স্ট্যাটিস্টিক্স একটা সাবজেক্ট হিসাবে রেখেছে এবং যাদের এখনও বাইনোমিয়াল থিওরেম পড়া হয়নি। আর অটোমেটিক্যালি বেশ কয়েকটা চ্যাপ্টারে বাইনোমিয়াল থিওরেমের অ্যাপ্লিকেশান রয়েছে, তো সেই জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি তাদের জন্য। তো প্রথমেই যখন আমি বাইনোমিয়াল থিওরেম পড়তে যাব, আমাদের একটা জিনিস জানতে হবে, দ্য কনসেপ্ট অফ ফ্যাক্টোরিয়াল। এন ধরো একটা হোল নাম্বার। হোল নাম্বার মানে কি বলো তো? 0, 1, 2, 3, 4 এইগুলোকে হোল নাম্বার বলে। তো তার ফ্যাক্টোরিয়ালকে এরকমভাবেও ডিনোট করা যায়, আবার এরকমভাবেও ডিনোট করা যায়। আমি এইটা প্রেফার করব। এবার এন ফ্যাক্টোরিয়াল মানে কি? 1 ইন্টু 2 ইন্টু 3 এই করতে করতে পুরো এন অবধি যতগুলো নাম্বার আছে, 1 থেকে স্টার্ট করে এন অবধি যতগুলো নাম্বার আছে তার প্রোডাক্ট, মানে যতগুলো ন্যাচারাল নাম্বার আছে। তার মানে অটোমেটিক্যালি তুমি বুঝতেই পারছো 1 ফ্যাক্টোরিয়াল ইজ 1, 2 ফ্যাক্টোরিয়াল ইজ 1 ইন্টু 2, 2, 3 ফ্যাক্টোরিয়াল ইজ 1 ইন্টু 2 ইন্টু 3, 4 factorial is 1 into 2 into 3 into 4, 24. 5 factorial 1 into 2 into 3 into 4 into 5, 6 factorial 1 into 2 into 3 into 4 into 5 into 6, 720। এই অবধি মনে রাখলেই হয়, এর থেকে বেশি আর মনে রাখার দরকার নেই। কিন্তু মাথায় রাখো, আমি এখানে স্টার্ট করলাম কোথা থেকে? 1 থেকে। কিন্তু হোল নাম্বারে তো জিরোটাও ইনক্লুডেড। তবে জিরোকে এই রুলে ফেলা যাবে না। জিরোর যে ফ্যাক্টোরিয়াল সেটার একটা ডেফিনেশন আছে, মানে তার ভ্যালুটা বলে দেওয়া আছে। সেটা কিন্তু প্রুফ করা যায় না, সেটাকে নানা রকমভাবে ভেরিফাই করা যায়। সে আমি যখন পড়াবো, মানে মেন ক্লাসে, তখন বলবো যে according to definition, zero factorial is equal to 1. জিরো ফ্যাক্টোরিয়ালটা 1 হবে। ঠিক আছে, এই একটা বিষয় গেল। আরেকটা জিনিস হচ্ছে, ফ্যাক্টোরিয়ালকে আমি এন ফ্যাক্টোরিয়ালকে 1 থেকে স্টার্ট করে লিখছি, কিন্তু অ্যাকচুয়ালি এইভাবে লেখা উচিত ছিল। একই ব্যাপার। এবার তুমি চিন্তা করো, এইটুকুকে কি বলা যায়? n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। এর মানে ফ্যাক্টোরিয়ালকে ফ্যাক্টোরিয়াল দিয়েই ডিফাইন করা যায়। মানে দিস ইজ কল্ড, যখন কোনো জিনিসকে সেই জিনিসটা দিয়েই ডিফাইন করা হয় তখন তাকে বলা হয় রিকারশন। তো এটাকে রিকারসিভ ডেফিনেশন
factorial. Recursive definition of factorial. এর মানেটা মানে এইটাকে ফলো করলে এই সব কটা তৈরি হয়। মানে আমি তোমাকে বলছি, ধরো তোমার কাছে 7 ফ্যাক্টোরিয়াল রয়েছে, তুমি অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা কি লিখতে পারবে? 7 ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল। আবার 6টাকে কি লিখতে পারবে অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা? 6 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল। আবার 5 ফ্যাক্টোরিয়াল, n যখন 5 হবে 5 ইন্টু 5 মাইনাস 1 মানে 4 ফ্যাক্টোরিয়াল। 4 ফ্যাক্টোরিয়ালকে লিখবে 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। 3 কে লিখবে 3 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। 2 ফ্যাক্টোরিয়ালকে লিখবে 2 ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল। শোনো, 1 ফ্যাক্টোরিয়ালকে 1 লেখা যায়, তাও আমি লিখব 1 ইন্টু 0 ফ্যাক্টোরিয়াল। আর 0 ফ্যাক্টোরিয়াল ইজ ডিফাইন্ড টু বি 1। মানে এই রিলেশনশিপটা খুব ইম্পর্টেন্ট যে n ফ্যাক্টোরিয়াল মানে n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। মানে এইভাবে বড় ফ্যাক্টোরিয়ালকে আমরা যতটা খুশি ভেঙে নিতে পারি। মানে আমরা এই লাইনেও স্টপ হয়ে যেতে পারতাম। আমার যদি প্রয়োজন হতো 7 ফ্যাক্টোরিয়ালটাকে আমি 7 ইন্টু 6 ইন্টু 5 এই অবধি রেখেও স্টপ হয়ে যেতে পারতাম। ঠিক আছে, দিস ইজ দ্য কনসেপ্ট অফ ফ্যাক্টোরিয়াল, যেটুকু তোমার দরকার হবে। এবার চলে আসছে the symbol NCR। এটা মানে হচ্ছে নাম্বার অফ কম্বিনেশনস of n different things taken are at a time। আর এনসিআর এর অফিসিয়াল মানে এই এনসিআর গুলো না বাইনোমিয়াল থিওরেমে কাজে লাগবে, সেই জন্য লিখিয়ে রাখলাম। এনসিআর গুলো বাইনোমিয়াল থিওরেমে কাজে লাগবে। তো এনসিআর এর ভ্যালুটা কত? n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল ইন্টু r ফ্যাক্টোরিয়াল। এনসিআর এর ভ্যালু হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল ইন্টু r ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এবার জানতে হবে n আর r এরা কি কি হতে পারে। মানে যা ইচ্ছে তাই তো বসিয়ে দেওয়া যায় না। n হবে ন্যাচারাল নাম্বার, মানে 1 2 3 4 এইসব হতে পারে। আর r হবে 0 থেকে শুরু করে n এর মধ্যে, মানে rটা n এর থেকে বড় হতে পারে না। আবার এই একই সাথে r is an integer, ইন্টিজার, হোল নাম্বার, হোয়াট এভার, যা খুশি বলতে পারো। মানে 0 থেকে n এর ভেতরে থাকা যে কোনো একটা ইন্টিজার, 0 থেকে n এর ভেতরে থাকা যে কোনো একটা ইন্টিজার, 0 থেকে n এর ভেতরে থাকা যে কোনো একটা ইন্টিজার
এনসিআর সেটা হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এনসিআর এর যেটা ফিজিক্যাল মিনিং, মানে এনসিআর আসলে পারমিউটেশন কম্বিনেশন চ্যাপ্টারের একটা কনসেপ্ট, সেটা আর বোঝানোর চেষ্টা করলাম না। আমাদের এখানে এইটুকু শিখলেই হয়ে যাবে। এবার দেখো, মানে এর কিছু ভ্যালু বের করা আমরা শিখি। ধরো এরকম রয়েছে, কি রয়েছে, রয়েছে 10C7, তাহলে অ্যাকর্ডিং টু ডেফিনেশন এটা হবে 10 ফ্যাক্টোরিয়াল। এবার 10 মাইনাস 7 মানে 3 ফ্যাক্টোরিয়াল আর 7 ফ্যাক্টোরিয়াল। এবার 7 ফ্যাক্টোরিয়ালটাকে কাটাবো কি করে? 10টাকে ব্রেক করতে করতে, 10টাকে কিভাবে ব্রেক করব, ওই যে শিখিয়েছিলাম n ফ্যাক্টোরিয়াল মানে n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। তো 10 মানে কি, 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল। আমি বলেছিলাম না যে কোনো জায়গায় থামতে পারি। এই দুটো ক্যান্সেল আউট হয়ে গেল, আর এটা হয়ে যাবে 3, 2, 1। 120। এইরকম ভাবে আমরা এনসিআর কে ক্যালকুলেট করতে পারি। তুমি তোমার ইচ্ছে মতো আরো কিছু কিছু বানিয়ে ক্যালকুলেট করবে। ক্যালকুলেট করার পর তুমি ওই ক্যালকুলেটারেও ক্যালকুলেট করে দেখে নেবে তোমার ঠিকঠাক এসেছে কিনা। এবার আমি তোমাদের এখানে এনসিআর এর কটা ইম্পর্টেন্ট প্রপার্টিজ বলবো, প্রুফ করে দেব না, ওগুলো সব মেন ক্লাসে হবে। NCR is equal to NC N minus R। এটা একটা খুব পাওয়ারফুল প্রপার্টি, আমি অ্যাপ্লাই করে দেখাবো। আরেকটা হচ্ছে NCR minus 1 প্লাস NCR, সেটা হচ্ছে N প্লাস 1 CR। NCR by NCR minus 1, সেটা হবে N minus R plus 1 divided by R। আর আরেকটা হচ্ছে NCR is equal to N by R into N minus 1 C R minus 1। NCR সেটা হবে N by R into N minus 1 C R minus 1। ওকে, এইবার দেখো, তোমার মনে হতে পারে আমি একটু ডিসকাস করে দেবো এই একের প্রপার্টিটা নিয়ে, যে NCR is equal to NC N minus R। এবার ভালো করে বুঝতে হবে, ধরো তোমার রয়েছে 7C2। অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা তুমি বলতে পারবে 7C2 মানে 7C 7 minus 2 মানে 7C5। মানে আমি যে ফর্মুলাটা লিখেছি, অ্যাকর্ডিং টু দ্যাট 7C2 is equal to 7C5।
এবার একটু দেখো তো তাই কিনা। 7c2 মানে কি 7 ফ্যাক্টোরিয়াল, মানে তোমার এনসিআর এর মাদার ডেফিনেশনটা দেখতে হবে যে এনসিআর মানে হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল, এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, আর ফ্যাক্টোরিয়াল। তো 7 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল। আর এই জিনিসটা হবে 7 ফ্যাক্টোরিয়াল, 7 মাইনাস 5 ফ্যাক্টোরিয়াল, আর 5 ফ্যাক্টোরিয়াল। মানে এখানে 8টা হচ্ছে 5, তো এটা হলো 7 ফ্যাক্টোরিয়াল, এটা 5 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, আর এটা হলো 7 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, 5 ফ্যাক্টোরিয়াল। বুঝতে পারলে? এই জন্য বলা হয়েছে যে 7c2 is equal to 7c 7 minus 2. 7c2 is equal to 7c 7 minus 2. 7c2 is equal to 7c5. 7c2 is equal to 7c5. Okay. এবার আমি তোমাদের যেটা শেখাবো সেটাকে বলে শর্টকাট মেথড টু ক্যালকুলেট। আর এটা অ্যালাউড, বোর্ডে করা যায়, কারণ বোর্ডে তুমি ক্যালকুলেটর দিয়েও করে ফেলতে পারো। মানে এখানে তোমায় আর ওই এনসিআর ইজ ইকুয়াল টু এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল করে পুরো ব্রেক করে করতে হবে না। এখানে টেকনিকটা হচ্ছে ধরো 7c2, এখানে নিয়মটা কিরকম বলো তো, একটা ফ্র্যাকশনের মতো লিখবে, নিচে 2 আছে, তো নিচে যে নাম্বারটা থাকবে সেটা থেকে 1 অফ দি প্রোডাক্ট লিখবে। মানে এখানে 2 আছে ওই জন্য 2 ইন্টু 1, যদি 3 থাকতো তুমি লিখতে 3 ইন্টু 2 ইন্টু 1। এবার এখানে 2 আছে ওই জন্য 7 থেকে পরপর দুটো নাম্বার লিখবে, মানে 7 ইন্টু 6, মানে 7 থেকে নিচের দিকে পরপর দুটো নাম্বার, মানে 7কে ইনক্লুড করে নিচের দিকে পরপর দুটো নাম্বার লিখবে। তোমার অঙ্ক কিন্তু শেষ হয়ে গেছে, 21। এবার তুমি দেখো এই যে 10c7 আমরা এতটা করে বের করেছিলাম, দেখো 10c7, তো আমি কি 7 এরম করতে মানে 7 থেকে 1 অবধি লিখবো না, আমার ওই এনসিআর ইজ ইকুয়াল টু এনসিএন মাইনাস আর আছে, তো 10c7 কে আমি বলতে পারি 10c 10 মাইনাস 7, 10c7 কে আমি বলতে পারি 10c 10 মাইনাস 7। এইবার দেখো নিয়মটা কি, 3 থেকে 1 অবধি, 3 2 1, আর 10 থেকে 3টে নাম্বার নিচের দিকে, 10 9 8, এটা হলো 3, এটা হলো 4, 120, এখানেও 120 বেরিয়েছিল। বোঝা যাচ্ছে হয়তো তোমার রয়েছে 9c4, এখানে 4 দিয়েই করতে হবে, কারণ এখানে যদি এনসিএন মাইনাস আরটা ইউজ করতে যাই
9c5 চলে আসবে, মানে বড় হয়ে যাবে। তাহলে 4 3 2 1। আবার 9 থেকেও আমি 4টে নাম্বার নিচে নামবো, 9 8 7 6। এবার দেখো 3 2 6 কমপ্লিট, দিস ইজ 2। 7 9 যা কত, 63, সো দিস ইজ 126। তো এই রকম ভাবে তুমি এনসিআর এর ভ্যালুগুলো ক্যালকুলেট করতে পারবে। এই রকম ভাবে তুমি এনসিআর এর ভ্যালুগুলো ক্যালকুলেট করতে পারবে। তার মানে ফ্যাক্টোরিয়ালের কনসেপ্ট আর এনসিআর এর কনসেপ্ট জানার পর, তার মানে ফ্যাক্টোরিয়ালের কনসেপ্ট আর এনসিআর এর কনসেপ্ট জানার পর তবেই আমরা বাইনোমিয়াল থিওরেম এটা শিখতে পারি। এবার বাইনোমিয়াল থিওরেম ব্যাপারটা কি আমি তোমাদের একটু বলে দিই। তোমাকে কেউ বলল a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা বলতে, তুমি বলতে পারবে। মানে এই যে a প্লাস বি, এটাকেই বাইনোমিয়াল টার্ম বলে। মানে দুখানা জিনিসের সাম, তো দুটো জিনিস, ওই জন্য বাইনোমিয়াল। বাংলায় বলে দ্বিপদ, বাইনোমিয়াল। এটা দুটো পদ আছে বলে, দুটো টার্ম আছে বলে। তোমায় কেউ a প্লাস বি হোল কিউব জিজ্ঞাসা করলো, তুমি বলে দিতে পারবে, এটাও তুমি ছোটবেলায় শিখেছো। এবার তোমায় কেউ বলল a প্লাস বি হোল টু দি পাওয়ার 4, তুমি বলতে পারবে না, কিন্তু তুমি কনফিডেন্ট থাকবে। তুমি বলবে আমি ডাইরেক্ট, তুমি বলতে পারবে না, তুমি বলবে আমি এটা করে দেখে নেব, কিন্তু তুমি ডাইরেক্টলি বলতে পারলে না। বাইনোমিয়াল থিওরেম এই জিনিসটাই ডাইরেক্টলি বলতে শেখায়। বাইনোমিয়াল থিওরেম এই জিনিসটাই ডাইরেক্টলি বলতে শেখায়। মানে we can raise any binomial term to any natural power। মানে 1 2 3 4 5 6 7 8 9 10 এইরকম পজিটিভ ইন্টিজার যে কোনো পাওয়ারে এটাকে রেজ করা যায়। পজিটিভ ইন্টিজার যে কোনো পাওয়ারে এটাকে রেজ করা যায়, এটাকেই বলে বাইনোমিয়াল থিওরেম। এবার আমরা ওই জন্য এটাকে n দিয়ে করব। থিওরেমটা আমি লিখছি, লেট মানে এটা কমপ্লেক্স নাম্বারের জন্য ভ্যালিড। a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n, সেটা কিরকম হবে বলো তো? nc0 a টু দি পাওয়ার n, nc1 মানে nc0 nc1 nc2 পরপর পরপর এরকম চলবে। এদেরকে না বাইনোমিয়াল কোএফিসিয়েন্ট বলে। আর প্রথমটায় থাকবে a টু দি পাওয়ার n, তারপরে a এর পাওয়ার একটা করে কমবে
আর এক্স এর পাওয়ার একটা করে আসবে, মানে এটাই এক্স এর পাওয়ার 0 ছিল, এবার এক্স এর পাওয়ার 1 হলো। এরকম করতে করতে একটা জেনারেল টার্ম আসবে এনসিআর, মানে 0 1 2 এরকম করে চলতে 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 একটা মানে মিডল মাঝখানে একটা টার্ম আসবে এনসিআর, সেখানে হবে এ টু দি পাওয়ার এন মাইনাস আর ইন্টু এক্স টু দি পাওয়ার আর। আবার এরকম চলতে থাকলো, দিয়ে একদম লাস্টে কি হয়ে যাবে, শেষ হওয়ার সময় এনসিএন, তখন এ টু দি পাওয়ার এন মাইনাস এন। বুঝতে পারছো যে এ টু দি পাওয়ার এন এরকম একটা একটা করে কমতে 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 যখন এনসিআর ছিল এ টু দি পাওয়ার এন মাইনাস আর, এনসিআর এ টু দি পাওয়ার এন মাইনাস আর, তো যখন এনসিএন তখন এ টু দি পাওয়ার এন মাইনাস এন, মানে এ আর থাকবে না, আর এক্স টু দি পাওয়ার এন, এটাই লাস্ট টার্ম হয়ে যাবে। এই জিনিসটাই হয়ে যাবে লাস্ট টার্ম, এই জিনিসটাই হয়ে যাবে লাস্ট টার্ম। নিশ্চয়ই বুঝতে পারছো এবার কি কারণে আমি এই এনসিআর বের করা তোমাদের শিখিয়েছি। এই NC0, NC1, NC2 are called binomial coefficients. NC0, NC1, NC2 এদের বলে বাইনোমিয়াল কোএফিসিয়েন্টস। এবার এখানে একটা জিনিস খুব ভালো করে অবজার্ভ করবে যে প্রথমে এ এর পাওয়ারটা এন ছিল, তারপর এ এর পাওয়ার একটা করে কমছে আর এক্স এর পাওয়ার একটা করে বাড়ছে, কিন্তু প্রত্যেকটা টার্মেই এ আর এক্স এর পাওয়ারের সামটা কনস্ট্যান্ট। ইন ইচ টার্ম sum of the powers of a and x is constant. In each term, sum of the powers of a and x is constant. এবার এখানে আমাদের আরেকটা জিনিস অবজার্ভ করতে হবে, এখানে টোটাল কতগুলো টার্ম আছে। দেখো অনেকের মনে হতে পারে এখানে এন খানা টার্ম আছে, কিন্তু অ্যাকচুয়ালি n+1 নাম্বার অফ টার্মস। কেন বলো তো, NC0, NC1, NC2 করতে করতে NCN, মানে প্যাটার্নটা ফলো করো, NC0, NC1, NC2 এরম ভাবে যাচ্ছে, মানে 0 থেকে n, 1 থেকে n হলে n খানা, আর 0 থেকে n হলে n+1 খানা। তো অটোমেটিক্যালি
সেকেন্ড টার্মে 1 আছে, মানে যেটায় 1 থাকবে সেটা ফার্স্ট টার্ম নয়, সেটা সেকেন্ড টার্ম। যেটায় 2 থাকবে সেটা থার্ড টার্ম, মানে একটা করে বেশি। যেটায় আর থাকবে সেটা আরের টার্ম নয়, সেটা আর প্লাস 1th টার্ম, আর প্লাস 1th টার্ম। তার ফর্মুলা মানে এটা টি আর প্লাস 1, এটা আমাদের ভালো করে বুঝতে হবে। এন সি আর এ টু দি পাওয়ার এন মাইনাস আর এক্স টু দি পাওয়ার আর, এন সি আর এ টু দি পাওয়ার এন মাইনাস আর এক্স টু দি পাওয়ার আর। এবার একটা এক্সাম্পল দিই। ধরো 2x by 3 minus 4y by 5 whole to the power 11. Find the 7th term. তো তোমাকে কি করতে হবে, তুমি লিখবে t7। তাহলে এখানে r is equal to কি 7? কখনোই না। এখানে r is equal to কি 7? কখনোই না। তোমাকে লিখতে হবে t6 plus 1, মানে আর কত হয়ে গেল 6। এবার লিখবে 11c6 2x by 3 whole to the power 11 minus 6 into minus 4y by 3 whole to the power 6। এবার এগুলোকে স্টেপ বাই স্টেপ তোমায় সিম্পলিফাই করতে হবে। আমি যদি পুরোটা নাও দেখাই, যে এটা তো 5, 11c6 2 to the power 5 3 to the power 5, এটা 4 to the power 6, মানে মাইনাস রয়েছে, ইভেন পাওয়ার রয়েছে, মাইনাস চলে যাবে। 3 to the power 6, এটা x to the power 5 y to the power 6। এবার এটাকে সিম্পলিফাই করে দেখতে হবে কত বেরোচ্ছে, এটাকে সিম্পলিফাই করে দেখতে হবে কত বেরোচ্ছে। ঠিক আছে, এইবার আমরা একটু চিন্তা করব, এটা যদি 1 হয়ে যায় বাইনোমিয়াল থিওরেমটা দেখতে কি রকম হবে। এ তো 1 হয়ে গেছে, মানে 1 এর কোনো পাওয়ারকেই আর দেখা যায় না, 1 এর যে কোনো পাওয়ার 1 হয়। ঠিক আছে, এরকম দেখতে হয়ে যাবে। এবার আমরা একটা মজার জিনিস অবজার্ভ করব, এটাকে একটু উল্টো করে লিখব, যে এন সি জিরো প্লাস এন সি ওয়ান এক্স প্লাস এন সি টু এক্স স্কোয়ার এন সি থ্রি এক্স কিউব এন সি ফোর এক্স টু দি পাওয়ার 4 এন সি 5 এক্স টু দি পাওয়ার 5, এরকম করতে করতে এন সি এন এক্স টু দি পাওয়ার এন, মানে মাঝখানেটা দেখানোর দরকার নেই, 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন। এবার এটাতেই যদি আমি এক্স ইজ ইকুয়াল টু 1 বসাই, তখন কি হবে, এন সি জিরো প্লাস এন সি ওয়ান প্লাস এন সি টু প্লাস এন সি থ্রি প্লাস এন সি ফোর প্লাস এন সি ফাইভ, এই করতে করতে
NCN সেটা হয়ে যাবে এখানে 1 বসালে 2 টু দি পাওয়ার n, মানে বাইনোমিয়াল কোএফিসিয়েন্টগুলো সাম হয় 2 টু দি পাওয়ার n। বাইনোমিয়াল যে কোএফিসিয়েন্টসগুলো তার সাম হয়, মানে n দিয়ে যেটা শুরু হচ্ছে, মানে ধরো তোমার 7C0 প্লাস 7C1 করতে করতে 7C7, 7C8 বলে তো আর কিছু হতে পারে না, মানে নিচের জিনিসটা n এর সমান অবধি হয়, NCN অবধি হয়। তো যদি 7C0 প্লাস 7C1 প্লাস 7C2 এরম করতে করতে 7C7 থাকে, সেটা হবে 2 টু দি পাওয়ার 7, সেটা হবে 2 টু দি পাওয়ার 7, সেটা হবে 2 টু দি পাওয়ার 7। আবার যদি x ইজ ইকুয়াল টু -1, আবার যদি x ইজ ইকুয়াল টু -1 বসাই, সেটা হবে NC0। এবার কি x এর জায়গায় -1 বসালে কি হবে বলতো, যেখানে x এর অড পাওয়ারগুলো আছে সেখানে মাইনাস হয়ে যাবে, আর ইভেন পাওয়ারগুলোয় প্লাসই থাকবে। এরকম করতে করতে লাস্টেরটা প্লাস হবে না মাইনাস হবে সেটা n ইভেন না অড তার উপর ডিপেন্ড করে, ওই জন্য ওটা দেখানো হয় না। ইজ ইকুয়াল টু এখানে -1 বসালে 1 - 1 মানে 0, 0 টু দি পাওয়ার n মানে 0। এবার এই দুটোকে যদি কেউ অ্যাড করে, এই দুটো জিনিসকে, এই রিলেশনটার নাম দাও a আর এটার নাম দাও b, বাই তাহলে ওই NC1 NC3 এগুলো ক্যান্সেল হয়ে যাবে, আর NC0 NC2 এগুলো দুটো করে থাকবে, মানে 2 ইন্টু NC0 প্লাস NC2 প্লাস NC4। এবার লাস্টেরটা কত কেউ বলতে পারে না, ওটা n ইভেন না অড তার উপর ডিপেন্ড করছে। n ইভেন হলে লাস্টেরটা NCN হবে, আর অড হলে লাস্টেরটা হবে NCN-1। কথাগুলো হয়তো একটু বুঝতে অসুবিধে হচ্ছে, দিনে দিনে বুঝবে। ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n প্লাস 0, মানে শুধু 2 টু দি পাওয়ার n। তার মানে NC0 NC2 NC4 শুধু এই জিনিসগুলো সাম হয়ে গেল 2 দিয়ে ভাগ করলে 2 টু দি পাওয়ার n-1। এগুলো না, এই NC0 এটা ফার্স্ট পজিশনের কোএফিসিয়েন্ট, এটা থার্ড পজিশনের কোএফিসিয়েন্ট, এই জন্য এদের বলা হয় কোএফিসিয়েন্ট অফ অড টার্মস। কোএফিসিয়েন্ট অফ অড টার্মস বা অড কোএফিসিয়েন্টস। এখানে কিন্তু ইভেন নাম্বার আছে, সেটা গুরুত্বপূর্ণ নয়, এদের পজিশনটা দিয়ে অড বা ইভেন কোএফিসিয়েন্ট বলা হয়। এরা হচ্ছে অড কোএফিসিয়েন্টস। অড কোএফিসিয়েন্টস। আবার বাই যদি একটা থেকে আরেকটাকে সাবট্র্যাক্ট করি, তখন NC0 NC2 গুলো ক্যান্সেল হয়ে যাবে, আর এই জিনিসটা পড়ে থাকবে। তো এগুলো হচ্ছে সাম অফ ইভেন কোএফিসিয়েন্টস,
মানে ইভেন কোএফিসিয়েন্টের সামও 2^n-1, অড কোএফিসিয়েন্টের সামও 2^n-1। এইবার মজার ব্যাপার, আরেকটা জিনিস তোমাদের কাজে লাগতে পারে, যেটা দেখে রাখো, মিডল টার্ম, পজিশন অফ মিডল টার্ম, position of middle term in a plus x whole to the power n। এবার দেখো কেস 1, if n is even then number of terms কত হবে? n plus 1 is odd। পাওয়ার ইভেন হলে অড নাম্বার অফ টার্মস থাকবে, আর অড নাম্বার অফ টার্মস মানে একটা মিডল টার্ম, only one middle term। And it is n/2 plus 1th term। And it is n/2 plus 1th term, মানে r ভ্যালুটা হয়ে যাবে n/2, r ভ্যালুটা হয়ে যাবে n/2। আবার if n is odd then number of terms n plus 1 একই, কিন্তু odd plus 1 is even, so two middle terms are there, so two middle terms are there, so two middle terms are there, so two middle terms are there। তারা কোনটা হবে? তারা হবে n-1/2 plus 1th and n plus 1/2 plus 1th টার্মস। মানে বেসিক্যালি আর এর ভ্যালু হচ্ছে এগুলো, মানে tr+1 বলে লেখে না, তো এইগুলো মানে এই পজিশনের টার্মগুলো হবে ওদের মিডল টার্ম। ঠিক আছে, মোটামুটি এই জিনিসগুলো যদি তুমি ঠিকঠাকভাবে জানো তাহলে তোমার স্ট্যাটিস্টিক্সে আর কোনো প্রবলেম হবে না। ওকে।